অগ্রহায়ণের শুরু হয়েছে কেবল, এরই মধ্যে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে প্রকৃতি জুড়ে। কুয়াশার চাদর ঘিরে ধরেছে গ্রামগুলোকে। সকাল সন্ধ্যা ঘাসের ডগায় শিশির বিন্দু জমে থেকে ইতিমধ্যে জানান দিচ্ছে নিশুতিপুর গ্রামেও হাজির হয়েছে শীত। বাতাসে এখন হিমশীতল শীত স্পর্শ করেছে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো, অথচ শরীরে কাঁপন ধরানোর সুন্দর এই ঠান্ডাকে কোনো রকম তোয়াক্কাই করছে না তিনজন মানুষ। এই যেমন বুড়ো শরীরটা নিয়ে মদনের চায়ের দোকানে বেঞ্চে দিব্যি বসে রয়েছে নরেন খুড়ো। এদিকে দোকানের সামনের ফাঁকা জায়গাটায় কাঠকয়লায় আগুন জ্বলছে পটপট করে, আর সেটার কাছে আয়েশ করে আগুন পোহাচ্ছে ফিরোজ আর কালু। কি গো কালু ভাই, শীত দেখি চোখের পলকে এসে পড়লো। হ্যাঁ রে, নরেন খুড়ো আগেই বলেছিল যে হুট করেই শীত নামবে। দেখ দেখ সেটাই হলো। ও নরেন খুড়ো, বলি তুমি কেমন করে বুঝলে বলো তো? আমি তো ভেবেছিলাম বৃষ্টি বাদল কিছু একটা হয়ে তারপরে শীত নামবে। নরেন খুড়োর একটু ঝিমুনি ধরেছিল। কালুর কথায় সামান্য চমকালেন তিনি। এরপর ধাতস্থ হয়ে মুখ খুললেন। ওই একটু আন্দাজ করেছি আর কি, এর বেশি কিছু নয়। দেখছিস না, আজকাল আবহাওয়ার কোনো আগামাথা নেই। এই বৃষ্টি, এই গরম, এইবারে তাই ধরেই নিয়েছি বোধহয় হুট করেই শীতটা নামবে। তা যাই বলো খুড়ো, তোমার কথা কিন্তু সত্যি লেগে যায় সব সময়। হ্যাঁ রে, তোরা এবার পিঠা বানাবি না? ভালো কথা বলেছ খুড়ো, পিঠা যে শেষ কবে দেখেছি তা মনেই পড়ছে না। তার বলতে খুড়ো, বানাবো তো অবশ্যই। এই তো সকালেই মা জিজ্ঞেস করছিল যে কি পিঠা বানাবে। আমি অবশ্য বলে দিয়েছি যা মন চায় বানাও। শীতের পিঠা বলে কথা, সবই তো মজাদার। আমার তো অবশ্য চিতি পিঠাই খুব পছন্দ। সবাই তো মিষ্টি পিঠাগুলোই খায়, কিন্তু ঝাল ঝাল ভর্তা কিংবা কাসুন্দি দিয়ে ওই চিতি খেতে যা স্বাদ লাগে না, উফ! তা ঠিকই বলেছিস। পাটিসাপটা, নকশি, দুধ পুলি সবই তো ভালো লাগে। তবে ভাপা পিঠার কথা আমি ভুলতে পারি না, বুঝলি? ঘন গুড় দিয়ে ভাপা না খেলে মনে হয় শীতকালই আসেনি। আহা হা, তোমার কথা শুনেই তো জিভে জল চলে আসছে খুড়ো। আমার আবার ভাপা থেকে শুরু করে পুলি পিঠা, শীত এলে সবই ভালো লাগে। তবে তুমি চিন্তা করো না খুড়ো, কাল তোমাকে আমি বেশি গুড় দিয়ে গরম গরম ভাপা এনে খাওয়াবো, আর কালু ভাইয়ের জন্য আনবো চিতি। কেন রে, আমার জন্য ভাপা আর পুলি পিঠা আনবি না বুঝি? আরে আনবো তো বটেই, কিন্তু তোমার জন্য আনলেও দেখা যাবে নরেন খুড়ো সব ভাপা খেয়ে বসে আছে। কথাটা অবশ্য ভুল বলেনি ফিরোজ। বয়স হলেও নরেন খুড়োর পিঠা খাওয়ার ঝোঁক একটুও কমেনি। আর যদি সেটা ভাপা পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু হঠাৎ করে নরেন খুড়ো চুপ হয়ে গেল। এমনকি ফিরোজ আর কালুর হাসি ঠাট্টার মধ্যেও যোগ দিতে দেখা গেল না তাকে। কি হলো খুড়ো, অমন চুপ করে গেলে যে? রাগ করলে নাকি? না রে, রাগ করিনি। পিঠার কথা উঠতেই আমার পুরনো একটা ঘটনা মনে পড়ে গেল। বড্ড ভয়ানক এক রাতের কথা। ভয়ানক রাত? কি ঘটনা খুড়ো, আমাদেরকেও বলো না। হ্যাঁ হ্যাঁ খুড়ো, বলো দেখি, বলো বলো, কেমন ভয়ানক ঘটনা শুনি। এই শীতের রাতে ভূতের গল্প শুনতে বেশ লাগবে কিন্তু। এটা ভূতের গল্প কিনা জানি না, তবে ঘটনাটা সত্যি। আর এই শীতকালেই ঘটেছিল। তাও আবার পিঠাকে কেন্দ্র করেই সব কিছুর শুরু। নরেন খুড়ো একটু আয়েশ করে বসে এরপর গল্প শুরু করলেন। শীতের রাতের মতোই শীতল শোনালো তার কণ্ঠস্বর। আজ থেকে বহু বছর আগের কথা। তখনকার সময়ে
শীতলডুবি গ্রামে তেমন আলোর ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত চারিপাশ। সেই রকমই এক শীতের রাতে গ্রামের মেলা থেকে বাড়ি ফিরছিল দুই ভাই, সেলিম আর মতিন। দুজনের হাতেই গরম গরম পিঠা ভর্তি থলে, কিন্তু পিঠা নিয়ে বাড়ি ফেরার আনন্দ তাদের মধ্যে নেই। কারণ মেলা থেকে বেরোনোর পর থেকেই দুজনের মধ্যে চলছে তুমুল ঝগড়া। কারণটা আর কিছুই নয়, ওই পিঠা নিয়েই যত তর্ক বিতর্ক। আমি তোকে আগেই বলেছিলাম পাটিসাপটা কিনতে, আর তুই কিনলি ভাপা পিঠা। এর মধ্যে যে কি এমন মজা পেলি তুই? মানে কি যে বলিস না তুই? কেন কেন? ভাপা পিঠায় কি সমস্যা শুনি? খেজুরের গুড় দিয়ে গরম গরম ভাপা পিঠা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তোর ওই পাটিসাপটা তো ঠান্ডা হলে দুজন মিলে টেনেও ছেঁড়া যায় না। একদম বাজে কথা বলবি না। পাটিসাপটার মজা তুই কি বুঝবি? তুই তো সারা জীবন ওই ভাপাই খেয়ে গেলি। বেশ করেছি, আমি আমার পয়সা দিয়ে কিনেছি, তাই আমি যা ইচ্ছে তাই খাবো। তুই তোর পাটিসাপটা খা গিয়ে, আমি আমার ভাপাটাই খাবো। কেউ কাউকে ভাগ দেব না। আমিও দেব না। তোর ওই শুকনো খটখটে পিঠা খাওয়ার কোনো শখও আমার নেই। এইভাবেই গজগজ করতে করতে গ্রামের নির্জন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে দুই ভাই। কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও দেখবার উপায় নেই। হঠাৎ দুজনের মনে হলো তাদের সামনে কেউ একজন রয়েছে। ঠিক তাই, কুয়াশা ফুঁড়ে ওদের সামনে হাজির হলো এক বৃদ্ধ। সারা শরীর মোটা চাদরে ঢাকা, শীতে ঠক ঠক করে কাঁপছে সেই বৃদ্ধ। ও বাবারা, একটু দাঁড়াও। কি হয়েছে বুড়ো? এভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে আসো কেন? মতলবটা কি তোমার? পথ আটকালে যে? না বাবা, কোনো খারাপ মতলব নেই। তোমাদের হাতে এগুলো কি পিঠা? আমাকে একটা পিঠা দেবে বাবা? পিঠা দেব? কেন? আমাদের টাকা দিয়ে কেনা পিঠা আপনাকে দেব কেন? যত সব! গন্ধ শুকেই বুঝে গেলে যে এগুলো পিঠা। এই বয়সে এত পিঠা খাওয়ার লোভ কেন? যাও যাও, বাড়ি যাও, আর আমাদেরকেও যেতে দাও। আমার নাতিটা পিঠা খেতে খুব বায়না ধরেছে, বড্ড অসুস্থ। একটা পিঠা দাও না বাবারা, আমি আর কি খাবো? আমি তো সেই কবেই মরে গিয়েছি, আমার কি আর পিঠা খাওয়া সাজে? সেলিম আর মতিনের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল শেষ কথাটা শুনে। লোকটা বলছে সে নাকি মারা গিয়েছে, তার মানে এ কোনো মানুষ নয়। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না তারা, উল্টো দিকে দৌড় লাগালো। মতিন, পালা! ওটা আর যাই হোক মানুষ নয়। আমিও বুঝেছি রে, ওটা একটা মরা। হঠাৎ তারা খেয়াল করলো সেই বৃদ্ধ এবার তাদের পিছু নিয়েছে, কিন্তু সে মোটেও দৌড়ে আসছে না, বরং হাওয়ায় উড়ে উড়ে ছুটে আসছে তাদের দিকে। একটা পিঠা দাও না বাবারা, আমার নাতিটা খাবে একটা পিঠা। দুই ভাই প্রাণপণে দৌড়ে অনেক দূরে চলে এলো। এক সময় তারা থেমে দেখলো সেই ভয়ানক বৃদ্ধ আর নেই। হাঁপাতে হাঁপাতে একটা ঘাসের নিচে দাঁড়ালো দুই ভাই, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই তারা দেখলো আচমকাই তাদের সামনে কুয়াশার ভেতর থেকে একটা ছোট বাচ্চা ছেলে বেরিয়ে এসেছে। শরীরটা রোগা, চোখ দুটো কোটরে ঢুকে গিয়েছে একদম। আমাকে একটা পিঠা দেবে? অনেক দিন পিঠা খাই না, দেবে একটা পিঠা? এ আবার কে? আজ আমাদের কপালে যে কি আছে কে জানে।
সবাই শুধু পিঠাই চাইছে। কি হলো খুড়ো, হঠাৎ চুপ করে গেলে যে? চেহারা অমন ঘেমে উঠেছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? জল খাবে? না রে, আজ আর না। শরীরটা কেমন যেন করতিছে, বুকের ভেতরটা ধরফর করছে। কিন্তু আর একটু বলো না খুড়ো, তারপরে কি হলো? ওই বাচ্চা ছেলেটাই বা কে? হঠাৎ কোথা থেকে উদয় হলো? আরে খুড়োর শরীর ভালো লাগছে না, এখন আর গল্পের কথা বলিস না তো। খুড়ো, তুমি বাড়ি চলে যাও, বিশ্রাম নাও গিয়ে। হ্যাঁ রে, তাই যেতে হবে। আজ আর গল্পটা শেষ করতে পারলাম না, কাল না হয় বলবো। ঠিক আছে খুড়ো, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি, রাতও হয়েছে। হ্যাঁ খুড়ো, চলো চলো, রাস্তাঘাট ভালো না, কুয়াশাও তো পড়েছে অনেক। না না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তোরা বস, পরে সময় হলে চলে যাস বাড়িতে। নরেন খুড়ো আর দাঁড়ালেন না। একবার যেহেতু বলেছেন একাই যাবেন, তার মানে তিনি একাই যাবেন। মানুষটা বড্ড জেদি। ফিরোজ আর কালু তাই বেশি কিছু বলতে পারল না। দুর্বল শরীর নিয়ে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন নরেন খুড়ো। তার চলে যাওয়ার পথে তাকিয়ে রইল ফিরোজ আর কালু। গল্পটা এমন এক জায়গায় এসে থেমে গেল যে একটা অস্বস্তি কাজ করতে লাগলো তাদের মনের ভেতর। সূর্য ডোবার একটু পরেই মদনের চায়ের দোকানে শুরু হলো জমজমাট আড্ডা। আজ শীতটা যেন গতকালের চেয়েও বেশি, অথচ শীত বলতে গেলে পুরোপুরি পড়েইনি এখনো। তাতেই গ্রামে নেমে এসেছে কনকনে ঠান্ডা। গতদিনের মতোই দোকানের সামনে কাঠকয়লা দিয়ে আগুন জ্বালিয়ে বসেছে ফিরোজ আর কালু। ওদিকে যথারীতি চায়ের দোকানের বেঞ্চে বসে রয়েছে নরেন খুড়ো। আজ কিছুটা স্বাভাবিক লাগছে তাকে। বাপ রে, আজ তো ঠান্ডা একেবারে জমিয়ে দিয়েছে। ওরে ফিরোজ, বলি আগুনটা আর একটু বাড়িয়ে দে না। এই তো দিচ্ছি কালু ভাই, ঠিকই বলেছো তুমি। মনে হচ্ছে যেন হাওয়ার সাথে বরফ মিশে আছে। এখনো তো মাঘ মাস আসতে দেরি, তাতেই তোদের এই অবস্থা। বলি, মাঘ এলে কি করবি রে? খুড়ো, আজ তোমার শরীর কেমন আছে বলো তো? গত রাতে তো বেশ অসুস্থ হয়ে পড়লে, খুব চিন্তা হচ্ছিল তুমি যাওয়ার পরে। এখন মোটামুটি ঠিক আছি রে। আজ দোকানে আসবো কিনা ভাবছিলাম, শেষ পর্যন্ত এসেই পড়লাম। তাহলে খুড়ো, গল্পটা কি আজকে শেষ করবে? গত রাত থেকে ওই বাচ্চা ছেলেটার কথা মাথায় ঘুরছে। হ্যাঁ খুড়ো, ওই সেলিম আর মতিনের কি হলো খুড়ো? ওই ছেলেটাই বা কে? তোরা তো ছাড়বি না দেখছি। আচ্ছা বলছি, তবে শোন মন দিয়ে। গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতেছি। ভাঙা ভাঙা গলায় আবারও সেই ভয়ানক রাতের গল্প শুরু করলেন নরেন খুড়ো। আগুনের আধো আলোয় আরো গভীর হয়ে উঠল তার মুখের রেখাগুলো। সেই রাতে সেলিম আর মতিন যখন দেখলো এক রত্তি একটা ছেলে তাদের কাছে পিঠা চাইছে, তারা বেশ ভয় পেলেও একই সাথে কিছুটা বিরক্তও হলো। কেননা একটু আগেই এক বুড়োর পাল্লায় পড়েছিল তারা, যে কিনা রীতিমতো প্রেতাত্মা। এখন আবার উড়ে এসে জুড়ে বসেছে এই বাচ্চা ছেলেটা। আমাকে একটা পিঠা দেবে? অনেক দিন পিঠা খাই না, দেবে একটা পিঠা? তুই আবার কে রে? কোত্থেকে গেলি? চল যা এখান থেকে। সবাই আজ আমাদের এই পিঠার পিছনেই পড়েছে। বাচ্চা ছেলেটা তাদের কথায় কোনো কর্ণপাত করল না। সে এক দৃষ্টে তাদের হাতে থাকা পিঠার থলেটার দিকে তাকিয়ে রইল।
হঠাৎই চেহারা পাল্টাতে শুরু করলো ওই বাচ্চা ছেলেটার। তার গায়ের মাংসগুলো যেন চোখের সামনে মিলিয়ে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই ফুটফুটে বাচ্চা ছেলেটা পরিণত হলো একটা জ্যান্ত কঙ্কালে, কিন্তু তার মুখের কথা পাল্টালো না। এই দৃশ্য দেখে দুই ভাইয়ের আর জ্ঞান থাকার কথা নয়। কোনো দিকে না তাকিয়েই আবারও দৌড় লাগালো দুইজনে। এইবার তাদের দৌড়ের কোনো নির্দিষ্ট দিক নেই। দৌড়াতে দৌড়াতে গ্রামের বড় পুকুরটার পাড়ে এসে থামলো তারা। ওরে মতিন, ওটা কি জিনিস রে? আমি কিছু জানি না বাবু, ওটাকে জ্যান্ত কঙ্কাল ছাড়া আর কি বা বলা যায়। ছুটতে ছুটতে আমার আর এক পা চলার ক্ষমতাও নেই। ঠিক এমন সময় লণ্ঠন হাতে পুকুর পাড় দিয়ে হেঁটে এলেন বাবু চাচা। সেলিম আর মতিনকে ওই অবস্থায় দেখে অবাক হলেন তিনি। আরে, তোরা দুই ভাই এত রাতে এখানে কি করছিস? বাবু চাচা, আপনি মানুষ তো, আপনিও আবার কঙ্কাল হয়ে যাবেন না তো? কি বলছিস কি এসব? আমি তো মানুষই, কঙ্কাল হতে যাব কেন? আর এমন ভাবে হাঁপাচ্ছিস কেন তোরা? কি হয়েছে? চাচা, চাচা, আমাদেরকে বাঁচান, আমরা সাংঘাতিক বিপদে পড়েছি। একটা বুড়ো আর একটা বাচ্চা ছেলে, ওরা মানুষ নয়, ওরা আমাদের পিছনে লেগেছে। বাবু চাচাকে পুরো ঘটনা খুলে বলল দুই ভাই। সব শুনে কেমন গম্ভীর হয়ে গেলেন তিনি। সর্বনাশ! তোরা তাহলে কলিমউদ্দিন আর তার নাতির খপ্পরে পড়েছিলি। কলিমউদ্দিন? সে আবার কে? আমাদের পেছনেই বা কেন লেগেছে? আলাদা করে তোদের পেছনে লেগেছে, ব্যাপারটা এমন নয়। তাহলে কলিমউদ্দিন আর তার নাতি তো আমাদের পিছুই ছাড়ছে না। শোন তাহলে পুরো ঘটনা বলি। কলিমউদ্দিন বহু বছর আগে এই গ্রামেই থাকতো। তার ওই এক নাতি ছাড়া আর কেউ ছিল না। সারা জীবন কেটেছে মানুষের জমিতে কামলা খেটে। হতদরিদ্র হওয়ায় নাতিটাকেও খুব বেশি কিছু খাওয়াতে পারতো না সে। কি বলছেন? তাদের এতটাই করুণ অবস্থা ছিল? হ্যাঁ, একবার শীতকাল আসার পর কলিমউদ্দিনের নাতি বায়না ধরল যে সে পিঠা খাবে। অনেক দিন পিঠা খায়নি। তখন সেই নাতিও আবার অনেক অসুস্থ, রোগাভোগা হয়ে শরীরটা একেবারে শুকিয়ে গিয়েছিল, মরো অবস্থা। তারপর কি হলো? তারপর আর কি, ওই অবস্থায় নাতির অমন বায়না আর কি ফেলে দেওয়া যায়? কলিমউদ্দিন রাস্তায় নেমে পড়ল। মানুষের কাছে হাত পেতে হলেও নাতির জন্য পিঠা কিনে আনবে বলে। 50 বছর আগের সেই শীতের রাত, অসুস্থ নাতির জন্য পিঠা আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কলিমউদ্দিন। পথে প্রান্তরে হেঁটে বেড়াচ্ছে সে। যদি কারো কাছ থেকে সাহায্য পাওয়া যায়। হাতে 2 পয়সাও নেই, কিন্তু সেই রাতে এত ঠান্ডা পড়বে তা সে ভাবতে পারেনি। চারিদিকে শুধু কুয়াশা আর হাড় কাঁপানো বাতাস, জনমানুষের চিহ্নও নেই। বহু চেষ্টা করেও যখন সে কারো কাছ থেকেই কোনো সাহায্য পেল না, তখন হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। তার বুড়ো শরীরে অত শীত আর সহ্য হলো না। শীতে কাঁপতে কাঁপতে নাতির জন্য পিঠা জোগাড় করতে না পারার আবেগে সেখানেই মারা গেল কলিমউদ্দিন। মরার আগে একটা পিঠাও খাওয়াতে পারলাম না তোকে।
পরদিন সকালে গ্রামের মানুষ দেখল গাছের নিচে পড়ে আছে কলিমুদ্দিনের নিথর দেহটা। তারা যখন কলিমুদ্দিনের বাড়িতে গেল তখন দেখল বিছানায় মরে পড়ে রয়েছে তার নাতিটাও। নরেন খুড়ো তার গল্প শেষ করলেন। মদনের চায়ের দোকানের সামনে আগুনটা প্রায় নিভে এসেছে। পটপট করে জ্বলছে শেষ লাকড়িটুকু। ফিরোজ আর কালুর মুখে কোনো কথা নেই। গল্পের শেষে এসে তাদের দুজনেরই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। কি সাংঘাতিক ঘটনা খুড়ো, ভাবতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, অতৃপ্ত ইচ্ছা নিয়েই ওরা মরেছিল। তাই শীতের রাতে ওদের আত্মাকে পিঠার জন্য ঘুরে বেড়াতে দেখা যেত। বিশেষ করে যাদের হাতে পিঠা দেখতো তাদেরই পথ আটকাতো। এখনকার কথা অবশ্য বলতে পারছি না। আচ্ছা, তাহলে ওই সেলিম আর মতিনের কি হলো পরে? সব শুনে নিজেরাই বেশ কষ্ট পেয়েছিল ওই দুই ভাই। তবে ওই ঘটনার পরে তারা আর কখনো শীতের রাতে মেলা থেকে পিঠা কিনে বাড়ি ফেরেনি। এই গল্পটা শোনার পর আমারও পিঠা খেতে খারাপ লাগবে। চল এবার বাড়ি ফেরা যাক, অনেক রাত হলো, শীতও বেড়েছে অনেক। চলো খুড়ো, আজ আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আচ্ছা চল। তিনজন মিলে ধীরে ধীরে এগিয়ে চলল গ্রামের অন্ধকার কুয়াশাচ্ছন্ন পথের দিকে। নিভে আসা আগুনের ধোঁয়া কুয়াশার সাথে মিশে গিয়ে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে উঠল। তিনজনেরই মনে হলো ডাকটা যেন কলিমুদ্দিন আর তার নাতির অতৃপ্ত কান্নার আওয়াজ। আরো শীতল হয়ে নামল নিশুতিপুরের শীতের রাত।